নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকের দিনটাকে নিয়ে কথা বলছি। আমরা যখন ছোট ছিলাম তখন এই দিনটাতে স্কুলে, কলেজে কিংবা ক্লাবে, পাড়ায় পাড়ায় এই দিনটা নিয়ে আলোচনা হতো না। আমি কথা বলছি 21শে ফেব্রুয়ারি 2000 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়ে আসছে। 17ই নভেম্বর 1999 সালের প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে বর্তমান কাল পর্যন্ত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়ে চলছে এবং 21শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই শব্দগুচ্ছটিকে বা বাক্যটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কতগুলো শব্দ পাবো? আমরা পাবো একটা ভাষা, একটা মাতৃভাষা, আন্তর্জাতিক আর দিবস। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে ভাষা কাকে বলে। ভাষা হলো একটা অর্থবাহী সংকেত যা মনের ভাব প্রকাশ করার জন্য একই সমাজের মানুষের মধ্যে আদান প্রদান করা হয়। তাহলে মনের ভাব প্রকাশের একটা মাধ্যম হলো ভাষা। এবার আমরা জানবো মাতৃভাষা। মাতৃভাষা কি? সাধারণভাবে বললে হয় মাতৃভাষা হলো মায়ের ভাষা। মাতৃভাষাকে কি কি বলা হয় না? মাধ্যম বা প্রাথমিক ভাষা, স্থানীয় ভাষা বা নিজস্ব ভাষা। মাতৃভাষা মানে মায়ের ভাষা অথবা এমন কোনো ভাষা শিশুর বিকাশের জন্য মায়ের মতোই গুরুত্ব। তাহলে মানুষ যে ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি পারদর্শী, সে যে ভাষাটি ছোটবেলা থেকে পিতা, মাতা, পরিজন কিংবা প্রতিবেশীদের কাছ থেকে শিখেছে এবং যে ভাষাটি সেই অঞ্চলে বহুল পরিমাণ সমস্ত মানুষ সেই ভাষাটি ব্যবহার করে, সেই ভাষাটিকেই বলা হচ্ছে মাতৃভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো পৃথিবীর সব ভাষাভাষী, সকল ভাষাভাষী মানুষের মর্যাদা রক্ষার জন্য পালিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস। এই দিনটি সকল মানুষের নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার, ভাষার মর্যাদা এবং ভাষা বৈচিত্র্য রক্ষা করার তো বজায় রাখা। একটা কথা যে ইউনেস্কোতে 21শে ফেব্রুয়ারিকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হলো? এখন আপনারা বলবেন, দুই প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম, দুই বন্ধু ইউনেস্কো সদর শহরে তদারকি করেছিলেন বলে ইউনেস্কো তাকে স্বীকৃতি জানিয়েছে। 1999 সালে 17ই নভেম্বর ঘোষণা করেছে। এখন প্রশ্ন যে দুই বন্ধু হঠাৎ করে এই দিনটাকে নিয়ে পড়লেন কেন? এই দিনটাকে নিয়ে স্বীকৃতি পাওয়ার জন্য তদারকি শুরু করলেন কেন? না, সেটার একটা বিশাল রক্তক্ষয়ী সংগ্রাম আছে, এর ইতিহাস, মর্মন্তুদ ইতিহাস আছে, যার জন্যে এই দুই বাঙালি স্বীকৃতি পাওয়া যেতে পারে এরকম ভেবে সে তদারকি শুরু করলেন। সেই ইতিহাসটাই আমি এখন বলবো। অমর 21শে ফেব্রুয়ারির ইতিহাস। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। ইংরেজ প্রায় 200 বছর রাজত্ব করার পর তারা ভারতবর্ষকে ছেড়ে চলে গেল, কিন্তু ভারতবর্ষকে তারা মনের মতো করে দ্বিখণ্ডিত করে গেল। একটা জাতির নিরিখে ভাগ করে দিয়ে গেল ভারতকে। যারা মুসলিম অধ্যুষিত, যেই অংশে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ, সেইটাকে করলো পাকিস্তান, আর যেটা আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ বা রাষ্ট্র। কিন্তু পাকিস্তানেরও দুটো অংশ ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে ছিল মুসলিমরা, তারা উর্দু ভাষায় কথা বলতো, আর পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ, সেখানে বেশিরভাগই মানুষ কথা বলতো বাংলায়। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। পদ্মা আর মেঘনাপাড়ের মানুষগুলার মনে একটা ভীষণ রকম চাপা দুঃখ ছিল। স্বাধীন হয়েও পরাধীনের মতো তারা ছিল। কেন? তারা কথা বলে বাংলায়, তাদের সংস্কৃতি বাংলায়, তাদের পড়াশোনা, কথা বলা সব ভাষাভাষী বাংলায়, কিন্তু তাদের পাকিস্তানের
রাষ্ট্রভাষা ছিল উর্দু, সেই উর্দুয়ে তারা মেনে নিতে পারেনি। রাতারাতি কোনো মানুষ ভাষা শিখতে পারে না, সরকারি ভাষা উর্দু, তাই তাদের সত্তা যেন শেষ হয়ে যেতে বসেছে। মানে তাদের যেন অধিকার হরণ করা হয়েছে। ভাষা হরণ মানে অধিকার হরণ, তারা সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ভাষা নিয়ে বিভেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক আব্দুল কাসেমের নেতৃত্বে তৈরি হয় একটা প্রতিষ্ঠান। প্রথমে সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে কাজ করলেও পরে তা ভাষা আন্দোলনে জড়িয়ে পড়ে। ভাষা আন্দোলনের সাথে সাথে নুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে তৈরি হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং তারপরে কেন্দ্রীয় সংগ্রামে পরিষদ। বহু স্মারকলিপি জমা হয়, ছাত্র ছাত্রীরা শুরু করে সবাই বাংলা ভাষার অধিকার আওয়াজ তুলে বাংলা ভাষাকে সরকারি ভাষা করতে হবে তাই আওয়াজ তুললেন। ধীরেন্দ্রনাথ দত্ত সংসদে, লোকসভার ভেতরেও পাকিস্তানের সংসদের ভিতরেও বাঙালিদের অধিকারে আওয়াজ তুললেন। তিনি বললেন রাতারাতি যদি উর্দুকে সরকারি ভাষা করা হয় তাহলে রাতারাতি পূর্ব পাকিস্তানের অনেক মানুষ নিরক্ষর হয়ে পড়বে। তারা ভেবেছিলেন যে স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের কথা বুঝবে, কিন্তু পাকিস্তানের সরকার সেই কথাটা বুঝলো না। 1948 সালে 21শে মার্চ রেস কোর্সে, তারপর 24শে মার্চ কার্জন হলে রাষ্ট্রনায়ক জিন্নাহ স্পষ্ট করে দিলেন উর্দুই হবে পাকিস্তানের সরকারি ভাষা। এরপর শেখ মুজিবুর রহমান, শওকত আলী, কাজী গোলাম রফিকুল আলম, নুরুল ইসলাম সহ অনেক নেতৃত্ব আন্দোলন শুরু করলেন। সেনা নামানো হলো, অত্যাচার শুরু করা হলো, কিন্তু আন্দোলন থামানো গেল না। তাদের চাপে শিক্ষামন্ত্রী, পাকিস্তানের তদানীন্তন শিক্ষামন্ত্রী আব্দুল হালিম পদত্যাগ করলেন। আন্দোলনের তীব্রতা দেখে সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে সম্মত হলেন, বলল বাংলাকেও সরকারি ভাষা করা হবে। কিন্তু 1948 সালে সেপ্টেম্বর মাসে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু হয় এবং তার সাথে সাথে চাপা পড়ে যায় ভাষা আন্দোলনের ইতিহাস। এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান। তিনি বললেন আরবি হরফে যদি বাংলা ভাষাটাকে লেখা যায় তাহলে অসুবিধা কোথায়, কিন্তু আন্দোলনকারীরা তা মেনে নিল না। 1951 সালে খুন হলেন লিয়াকত আলী খান। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হলেন খাজা নিজামুদ্দিন। তিনি ছিলেন চরম বাংলা বিরোধী। তিনি বাংলাকে সহ্য করতে পারতেন না, তিনি বাংলার ভাষা সহ্য করতে পারতেন না, সংস্কৃতি সহ্য করতে পারতেন না, কৃষ্টি সহ্য করতে পারতেন না। তিনিও সেই মোহাম্মদ আলী জিন্নার পথ ধরে ঘোষণা করে দিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা। যা হবার তাই হলো, আগুনে ঘি তাহুতি হলো। আবার আন্দোলন শুরু হলো এবং আন্দোলন ছাত্র, যুব, কৃষক, শ্রমিক প্রথম সবাই যোগ দিল যে আন্দোলনে। 1952 সালে যখন আন্দোলনটা তীব্র আকার ধারণ করছে, সরকার ভীত হয়ে 144 ধারা জারি করলেন। 144 ধারা জারি মানে মানুষ এক জায়গায় সমবেত হতে পারবে না, মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, কথা বলতে পারবে না, তাহলেই সরকার পদক্ষেপ নেবে। 1952 সালে 20 ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য এই 144 ধারা জারি হলো। 21শে ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করতে ঢাকা শহরে মিছিল বের হলো। মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী এই মিছিলে এবং ঢাকা মেডিকেল কলেজের সামনাসামনি এসে পৌঁছালে পুলিশ 144 ধারার অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করে। এই গুলির ফলে নিহত হলেন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক সালাম, MA ক্লাসের ছাত্র বরকত ও আব্দুল জব্বার সহ আরো অনেকে। শহীদের রক্তে ঢাকার রাজপথ লাল হয়ে উঠল। ছাত্র হত্যার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠল। ছাত্র আন্দোলন রূপ নিল গণ আন্দোলনের। 22 ও 23শে ফেব্রুয়ারি ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষ, জনতা পূর্ণ হরতাল
পালন করলো এবং শোভাযাত্রা বের করলো। 144 ধারা ভঙ্গ করার অপরাধে 22 ফেব্রুয়ারি পুলিশ আবার গুলি চালালো। এবার শহীদ হলেন শামসুর রহমান শাফিক, রিক্সা চালক আলউল এবং আল উল্লাহ খান নামে এক কিশোর 9 বছরের। 23 ফেব্রুয়ারি ফুলবাড়িয়ার ছাত্র জনতার মিছিলে পুলিশ অত্যাচার করলো, লাঠি চালালো, কাঁদানো গ্যাস ছুড়লো এবং শেষে গুলি। এই অত্যাচার অবর্ণনীয়, চোখে দেখার মতো নয়। এত তীব্র, নিজের দেশেই বাংলাভাষী মানুষরা পরবাসী, অত্যাচারিত, লাঞ্ছিত, বাংলা ভাষা লুণ্ঠিত হতে বসেছে। তাই এই অত্যাচারের প্রতিবাদে মুসলিম লীগ সাংসদ দল থেকে প্রত্যাহার করে নিল তাদের সাংসদ পদ। শহীদের স্মৃতিকে অমর করে রাখতে ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে রাতারাতি ছাত্ররা গড়ে তুলল শহীদ মিনার। 26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করলেন দৈনিক আজাদ পত্রিকা সম্পাদক আব্দুল কালাম শামসুদ্দিন। এই গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হলো এবং 1954 সালের 7 মে পাকিস্তানের গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে গৃহীত হলো। 1956 সালে যে সংবিধান প্রণীত হলো সেইখানে 214 নম্বর অনুচ্ছেদে বাংলা এবং উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দেওয়া হলো। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, সেই তখন বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা, একমাত্র রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা। 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু তার বীজ রোপিত হয়েছিল সেই ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে কোনো দেশ আত্মপ্রকাশ করেছে তার নজির নাই, একমাত্র বাংলাদেশ ছাড়া। তাই এই হেন যার ইতিহাস, তাকে তো রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক বাংলা মাতৃভাষার সম্মান দেবে, তাতে আর অবাক হওয়ার কি আর। এই বাংলা ভাষা নিয়ে কথা বলতে গেলেই আমাদের বলতে হয় 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে এসেছিলেন গীতাঞ্জলি কাব্য লিখে। তিনি নোবেল পুরস্কার জিতে এনেছিলেন সেই মধুর ভাষা। আবার অতুল প্রসাদ সেন তিনি লিখেছেন আমরি বাংলা ভাষা, মোদের গরম মোদের আস, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে। তাহলে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা হলো বাংলা। সেই ভাষাকে ইউনেস্কো সম্মান জানিয়েছে, আন্দোলনকে সম্মান জানিয়েছে। সেই জন্য আমরা বাঙালি হিসাবে গর্বিত। আমরাও বাংলা ভাষার জন্য গর্ব অনুভব করি। বাংলা ভাষা গর্বিত ভাষা হলেও আমাদের ভারতে আমরা যেন অবহেলিত। ভারত স্বাধীন হয়েছে, অনেক রাজনীতি, উত্থান পতন, টানাপোড়েনের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, তবুও বাংলা ভাষাকে আমাদের ভারত সরকার স্বীকৃতি দেয়নি। বাংলা ভাষা, ইংরাজি ভাষাকে তারা স্বীকৃতি দিল, তার সাথে দিল হিন্দি। তাহলে বাংলা ভাষার গুরুত্ব কি কমে আসছে? এটা কিন্তু আমাদের ভাববার সময় এসেছে। কেন এখনকার দিনের বেশিরভাগ অভিভাবকেরা ভাবেন ইংরাজি ভালো করে জানতে হবে, ইংরাজি ভালো করে না জানলে ভালো চাকরি পাবে না, হিন্দি জানতে হবে তাহলে এড়িয়ে পড়বে। কিন্তু তাহলে আমাদের বাংলা ভাষা যদি সংকটে পড়ে, বাংলা ভাষা যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের তো বাঙালি জাতি হুমকির মুখে পড়বে, আমাদের সংস্কৃতি হুমকির মুখে পড়বে। তাহলে আমাদের ভাববার সময় এসেছে। আমরা ভাবি না, একটা দিন ভাবি, 21 ফেব্রুয়ারি ভাবি যে আমরা বাংলায় কথা বলবো, বাঙালি পোশাক পরিচ্ছদ পরবো, বাঙালি খাবার দাবার খাবো, বাংলা নিয়ে মনন করি না? তাহলে কি এমন কি ক্ষতি হবে? যতই, কিন্তু আমরা তো এখানে বলতে চাই যে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া মানে এই নয় যে ইংরাজি জানবে না, হিন্দি জানবে না। ইংরাজি, বাংলা সবই জানুন, তার সাথে সাথে আপনারা বাংলাটাও জানুন, বাংলার ইতিহাস জানুন, বাংলার কালচার জানুন, বাংলার পূজা পার্বণ, এই কথাবার্তা, মনের ভাব যেটা
সুন্দরভাবে প্রকাশ করা যায় সেটাও জানুন। তবেই আমাদের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সার্থকতা। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে ভরিয়ে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।